তো সকালবেলা সবাই ঘুম থেকে উঠে তো যে যার যার মতো ব্রেকফাস্ট করে নেয়। ছাদে সবার আগে ঘুম ভাঙে তে ঘুম থেকে উঠে দেখে তে আর জাঙ্কুক বেঞ্চে ঘুমিয়ে আছে। তাই ও সর্বপ্রথম ছাদ থেকে নেমে আসে। এখন সময় 10টা বাজে। আজকে যে হোবার সুচির রিসেপশন, তাই তার জন্য সবকিছুই আয়োজন করা হচ্ছে। এমন অবস্থায় হঠাৎই ইয়নজুন তেকে হাত ধরে টেনে ছাদে নিয়ে আসে। ছাদে এই সময় কেউই ছিল না। তেকে ওর মা এভাবে ছাদে নিয়ে আসাতে তে তো অনেক বেশি অবাক হয়ে যায়। কি হয়েছে আম্মু, এভাবে এখানে নিয়ে আসলে কেন? এইতে তুই এতদিন ওই বাড়িতে ছিলি, আমি নিশ্চিন্তায় ছিলাম, আর এতদিন আমি তোকে কিছু বলতেও পারিনি। যা মা, তুই বাসায় চলে যা, এখানে আর তোর থাকতে হবে না। কেন? সবাই এখানে আছে আর আমি কেন বাসায় চলে যাব? দেখ মা, তুই বাসায় চলে যা। আমি সুগাকে বলে দেই তোকে বাসায় নিয়ে যেতে, আর না হয় জাঙ্কুকে বলে দেই ও তোকে নিয়ে যাবে। কিন্তু কেন আমি বাসায় যাব? সবাই এখানে আছে, সবাই কত আনন্দ করবে, আর আমি কি বাসায় গিয়ে একা একা বসে থাকবো নাকি? তুই বুঝতে কেন চাইছিস না? তুই বাসায় গেলে আমি নিশ্চিন্ত হই, আর আমার মনে হয় তোর চাচুরা এখান থেকে চলে যাবে, আমাদের বাসায় আর যাবে না। আর যেতে চাইলেও আমি নেব না, বিশেষ করে ওই কাইকে। কেন আম্মু, ও কি তোমাকে কিছু বলছে? দেখ, আমার একদমই ভালো লাগছে না। ওই কাইয়ের মতলব একদমই ভালো না। তুই যত দ্রুত সম্ভব ওদের সামনে থেকে চলে যা। তুই জানিস কাই আমাকে বলেছে ও নাকি তোকে বিয়ে করতে চায়। ওর কত বড় সাহস, ও আমার সামনে এসে তোর নামে নালিশ করছে। আম্মু, ও তোমাকেও? হ্যাঁ, ও আমাকেও এসব কথা বলেছে, আর এগুলোর জন্য আমি তোকে নিয়ে টেনশনে আছি। ওকে তো আমি মেরেই ফেলবো। প্লিজ আম্মু, তুমি ওদেরকে এই বাড়ি থেকে চলে যেতে বলো না। আমি এগুলো কিভাবে বলবো? এই যে এটাই ভালো না যে তুই এখান থেকে চলে যা। আমি কেন এখান থেকে যাব? আমি এখান থেকে যাব না। আর শোনো আম্মু, আমার কিছুই হবে না, এখানে সবাই আছে। যারাই থাকুক না কেন, ও যে সাহসে আমাকে বলতে পেরেছে যে ও তোকে বিয়ে করতে চায়, সেই সাহসে ও তোকে ক্ষতিও করে দিতে পারে। আহা আম্মু, তুমি এত চিন্তা করছো কেন? আমার কিছুই হবে না, এখানে সবাই আছে তো। তুমি দেখো সবকিছু ভালোই ভালোই মিটে যাবে। আচ্ছা চল, তুই আমার সাথে সবসময় থাকবি, তোকে জানি আমি কোথাও একা যাওয়া না দেখি। আচ্ছা আচ্ছা বাবা, আমি কোথাও যাব না একা একা, এখানেই থাকি। না, এখানে থাকতে হবে না, চল আমার সাথে। আরে আম্মু, আমি এখানে একা না তো। লিসা আপু বললো যে ও নাকি ছাদে আসবে, তার আগে তুমি আমাকে নিয়ে আসলে। ঠিক আছে, একা একা কোথাও থাকবি না। আর ওই জানোয়ারটা যদি এসে তোকে কিছু বলে, আমাকে শুধু এসে বলবি। হ্যাঁ হ্যাঁ আম্মু, শুধু তোমাকে কেন, সবাইকে বলে দিব। জানোয়ারটার সাহস কত বড়, ও আমার কাছে এসে আমার মেয়ের নামে আর জাঙ্কুকের নামে বিচার দেয়। ও মনে করছে আমি আমার মেয়ের সম্পর্কে কিছুই জানি না। ইয়নজুন তো এভাবে রেগে মেগে সেখান থেকে চলে গেল, আর তে তো ছাদে দাঁড়িয়ে রইলো। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সকল বিষয় নিয়ে চিন্তা করছে, আর ভাবছিল যে সবকিছু কিভাবে জাঙ্কুককে জানাবে। তে তো বেশ কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন জিনিস ভাবছিল। তে তো ওর মাকে বললো যে লিসা এখানে আসবে, কিন্তু এটাও এমনি বলেছে। তবে লিসা না আসলেও একজনের ঠিক আগমন ঘটেছে। তে আপু, তোমরা কই? আমাকে বাঁচাও। তোমরা যদি আমাকে না বাঁচাও তাহলে কিন্তু তোমরা আমাকে আর পৃথিবীতে দেখতে পাবে না। বলতে বলতেই জিমিন দৌড়াতে দৌড়াতে ছাদে চলে এসেছে। জিমিন একটু আগে দেখে ছাদে আসতে দেখেছিল, তাই জিমিন এখন ছাদে চলে এসেছে। কি রে জিমিনা, এমন ভাবে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? আমাকে বাঁচাও, আমি তো মরে গেলাম। ও, মরে গেছিস? আর মরা মানুষ হয়ে এভাবে দৌড়াচ্ছিস? আরে মরে যাইনি, মরে যাচ্ছি। প্লিজ আমাকে বাঁচাও। তোকে বাঁচাবো মানে? আমি তোকে কিভাবে বাঁচাবো? আর কিসের জন্য বা তোকে বাঁচাবো? তোর কি হয়েছে? আমি তো নিজেই চিন্তা নেই, নিজেই বাঁচি না। যাই হোক, কি হয়েছে বলতো? তোর মা কি তোকে জুতা নিয়ে ধাওয়া ধরেছে? আরে না, আমার আম্মু স্মার্ট আম্মু, আমার আম্মু এসব করে না। ওই যে তোমার জঙ্গলি ভাইটা আমাকে নাকি এক রুমে বন্ধ করে রাখবে। আমি কোনো রকম ছুটে পালিয়ে এসেছি। আমার ভাইয়া? আর আমার ভাইয়া তোকে কেন বন্ধ করে রাখবে? আরে জঙ্গলি জঙ্গলি বলা একদম বন্ধ কর। তো জঙ্গলি বলবো না, কি বলবো? সুজি আপু সেই হলুদ গায়ে দিন থেকে আমার সাথে এমন লাগিয়েছে, আমাকে নাকি এক রুমে বন্ধ করে রাখবে। নিশ্চয়ই তুই এমন কিছু করেছিস যার কারণে আমার ভাই তোকে ঘরবন্দি করে রাখতে চাইছে। বিশ্বাস করো, আমি কিছুই করিনি। ওই যে সেদিন সেই ব্রাইট নামের ছেলেটা আমাকে কোলে নিয়েছিল না, সেই থেকে তোমার ভাই আমাকে ধাওয়া করে বেড়াচ্ছে। হলুদ গায়ের দিনে তো আমাকে এক রুমে আটকিয়ে রেখেছিল, পরে আমি পালিয়ে চলে এসেছি। আহা, ব্যাপারটা অন্যরকম জিমিনা। দাঁড়া, দেখছি ব্যাপারটা। এটা বলতে না বলতেই হঠাৎই সেখানে সুগার আগমন ঘটে। সুগা তো অনেক বেশি হাঁপাচ্ছিল, আর সুগাকে দেখে জিমিন তো এক দৌড়ে তের পিছনে গিয়ে লুকায়। ওই দেখো তে আপু, আমাকে আবার ধরতে চলে আসছে। আমি কি এখন অনুষ্ঠান বাদ দিয়ে ঘরের মধ্যে বসে থাকবো নাকি? কি রে ভাইয়া, ব্যাপারটা কি? তুই জিমিনের সাথে এমন লাগাইছিস কেন? হোয়াট দ্য ফাও কথা, আমি ওকে কেন ধরতে আসবো? ওকে পাত্তা দেওয়ার আমার টাইম আছে নাকি? না 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 তে আপু, তোমার ভাই মিথ্যা কথা বলছে। তোমার ভাই পুরো একটা খাটাস। এই জিমিন শোন, এরকম প্যান প্যানে নেই না, বন্ধ কর। আমি আমার বোনকে নিতে আসছি। আমাকে? তুই আমাকে নিতে আসছিস? তাহলে এরকম হাঁপাচ্ছিস কেন? আমি তোকে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি। আয় চল, নিচে চল। এই বলেই সুগা নিজের বোনকে আলতো করে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎই সুগা পেছন ফিরে জিমিনের দিকে তাকায়। সুগার এরকম ডেভিল স্মাইল দেখে তো জিমিনের একদম আত্মা
মাথা শুকিয়ে যাচ্ছে। তবে তে এদিক থেকে সবকিছু খেয়াল করেছে। তেও তো সুগার সাথে রীতিমতো চলে যায়, কিন্তু তে খুব ভালো করে জানে এখানে সুগা ওকে না জিমিনকেই ধরতে এসেছিল। যেহেতু ওর বোনের সামনে পড়ে গেছে তাই সুগা আর কিছু বলতে পারলো না। এদিকে সুজি আর জেহবের রিসেপশনে সবকিছু আয়োজন করা হয়ে গেছে। সুজির বাড়ি থেকেও তো একে একে সবাই চলে আসছে। সুজিকেও আজকে বেশ সুন্দর লাগছে। আজকে তে, জিমিন, ন্যান্সি, লিসা মিলে সুজিকে সাজিয়ে দিয়েছে ওদের মনের মতো করে। গেস্টরা এসে সবাই ড্রয়িং রুমে বসছিল। সেখানে জিমিনের আম্মু আর জেহবের আম্মু সবাইকে নাস্তা দিচ্ছিল। ড্রয়িং রুমে বর্তমানে সবাই আছে। জিমিন, লিসা আর ন্যান্সি জেহবের আম্মুকে আর জিমিনের আম্মুকে সবাইকে নাস্তা এগিয়ে দিতে সাহায্য করছিল। সুজি, জেহব একটা ডাবল সোফায় পাশাপাশি বসেছিল। ইউনু তো বোগামদের সাথেই বসে বসে আড্ডা দিচ্ছিল। এদিকে জাঙ্কুক একটা সিঙ্গেল সোফায় বসেছিল। ও তো নিজের মতো করে মোবাইল টিপছিল। আশেপাশে কি হচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই। সুগাও সেখানেই বসেছিল, তবে সুগা একটা ডাবল সোফায় বসেছিল। হঠাৎই কোথা থেকে উড়ে তে এসে সুগার পাশে বসে পড়ে। তেকে এভাবে উড়ে এসে সুগার পাশে বসা দেখে জাঙ্কুক একবার তের দিকে তাকায়। আচমকা এইভাবে বসাতে তো সুগাও অনেক বেশি অবাক হয়ে গেছে। ভাইয়া, কি করছো তুমি? মোবাইল টিপছি, দেখতেই তো পারছিস। কেন, কি হয়েছে? সেটা তো আমি দেখতেই পারছি, বাট আমি তো তোমাকে কিছু দেখাতে এসেছি। আমাকে কিছু দেখাতে এসেছিস? কি দেখাতে এসেছিস? সে তো আস্তে করে আঙ্গুলটা সামনের দিকে তুললো, যেখানে বোগাম আর ওর কাজিনটা বসেছিল। আর সেই কাজিনদের মধ্যে ব্রাইডও এসেছিল। কিন্তু তে আস্তে করে ব্রাইডের দিকে আঙ্গুলটা তুলে বলে, ভাইয়া, ওই ছেলেটাকে তোর কেমন লাগে? সুজি আপুদের বাসায় থাকাকালীন অনেক প্রশংসা শুনেছি। ইতালিতে নাকি পড়াশোনা করেছে, এখন সেখানেই চাকরি করে। অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। হ্যাঁ, তো আমি কি করব? না মানে ওই ছেলেটার সাথে একজনের বিয়ে দেওয়াই যায়, তাই না? লিসা আপুর সাথে কেমন মানাবে? না না, লিসা আপুর সাথে তেমন মানাবে না। জিমিনা, ওয়াও, জিমিনার সাথে অনেক দারুণ মানাবে, তাই না ভাইয়া? তোর কি খেয়ে কাজ দেই? তোর যদি কাজ না থাকে তাহলে আমাকে বল, আমি তোকে কাজ দিচ্ছি। তাও বলো, আমার কানের কাছে এসে এরকম উল্টাপাল্টা কথা বলিস না। আমি উল্টাপাল্টা কথা কোথায় বললাম ভাইয়া? আমি তো জাস্ট বলছি যে জিমিনার সাথে ব্রাইড ভাইয়াকে অনেক মানাবে। ভাইয়া ভাইয়া, তুই একটু দেখ না যে জিমিনার সাথে ব্রাইড ভাইয়াকে কেমন মানায়। অ্যাকচুয়ালি তোর পছন্দ তো অনেক বেশি সুন্দর, তাই তোকে বলছি। আমি কি জিমিনের বাপ লাগি যে আমি ওর বিয়ে ঠিক করব? যা সর এখান থেকে। ধুর, কি যে বলিস উল্টাপাল্টা কথা। বাপ হতে যাবে কেন? ভাই তো অবশ্যই। তো ভাইরা কি বোনদের বিয়ে ঠিক করতে পারে না? এই কথা শুনে সুগার তো গা পিত্তি জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে বোনকে ধরে দুইটা দিতে। এদিকে সুগার নিজেকে নিয়েই বাঁচে না, আর ওর বোন এসে বলছে ওরই পছন্দের মানুষের বিয়ে ঠিক করতে। কেমনটা লাগে? এবার সুগার জাঙ্কুকের দিকে আঙ্গুলটা তুলে বলল, ওই দেখ, জাঙ্কুক ব্রো না একা একা বসে আছে। মনে হচ্ছে তোর জন্যই ওয়েট করছে। যা বোন, তুই ওর গিয়ে মাথা খা, আমার মাথা খাস না। আমি কেন ওনার মাথা খাবো? আমি তো তোরই মাথা খাবো। এবার বল, ব্রাইড ভাইয়ার সাথে জিমিনাকে কেমন মানাবে? আচ্ছা তে, বোগাম ভাইয়ার কিছু কাজিন আসছে না, তার মধ্যে একটা সুন্দর মেয়ে কাজিন আছে। মেয়েটার নাম হচ্ছে মোমো, বুঝলি? ওই দেখ সামনেই বসে আছে। দেখ তো মেয়েটার সাথে জাঙ্কুক ভাইকে কেমন মানাবে। এবার সুগার কথা শুনে জানো তের মাথায় বাস ভেঙে পড়েছে। মানে সুগাকে ফাঁসাতে এসে এখন নিজেই ফেসে যাচ্ছে। ভাইয়া, তুই অন্য মেয়ের সাথে ওনাকে কেন মেলাচ্ছিস? তাহলে তুই জিমিনের সাথে কেন ওই হারামজাদাকে মেলাচ্ছিস? সেটা আমি মেলাতেই পারি, তুই কি মেলাতে পারিস নাকি? জাঙ্কুক শুধু আমার, তুই জানিস না? হ্যাঁ, জাঙ্কুক ভাইয়া শুধু তোর আর জিমিন শুধু আমার। ভাইয়া, তুই মাত্র কি বললি? ভাইয়া আরেকবার বল প্লিজ প্লিজ প্লিজ। আমি জিমিনকে ভালোবাসি, তুই কি বুঝতে পারিস না? ওই ছাগলিটা তো প্রথমে খুব ভেবা করেছে ভালোবাসি ভালোবাসি বলে, এখন তার সব ভালোবাসা উড়ে গেছে। ভাইয়া, তুই এই কথা বললি? আই কান্ট বিলিভ দিস। এবার দেখছি আমার ভাইয়ের বউকে কার এত বিয়ে করার শখ জাগে। জিমিন শুধু তোরই থাকবে ভাইয়া, কারোর হতে চাইলেও আমি কাউকে হতে দিব না। মানে তুই আমার মুখ থেকে এই কথাটা বের করার জন্য এতক্ষণ সব নাটক করলি, তাই না? সেটা তো তুই ভালো করে জানিস। আর এই কথাটা আমাকে না বলে জিমিনকে বললি তো পারতি। বেচারি তোকে দেখে 10 হাত দূরে পালাচ্ছে। মনে করছিস তুই নাকি ওকে খেয়েই ফেলবি। হ্যাঁ, ওকে আমি খেয়েই ফেলবো। ওকে শুধু ওই ব্রাইড নামের হারামজাদার সাথে আরেকবার কথা বলতে দেখি, তারপর দেখ ওকে কি করি। ভাইয়া, এতে কি ওর কোনো দোষ আছে নাকি? ওর সাথে কেন এমন করছিস? যা শুনতে এসেছিস শুনতে পেয়েছিস, এবার যা ভাবে কি গিয়ে প্রোটেক্ট কর। ওকে ভাইয়া, ডান। তোমাকে আর কিছু বলতে হবে না। এই বলতে বলতে তে তো দৌড়ে সেখান থেকে চলে গেল। এই মেয়েটা তো দৌড়াদৌড়ি করছে কেন? কখন যে পরে মাথা ফাটাবে আল্লাহ জানে। দেখতে দেখতে বেশ কিছুটা সময় কেটে যায়। সুজিতের বাড়ি থেকে অলমোস্ট সবাই চলে এসেছে। রিসেপশন পার্টিতে সবাই অনেক বেশি আনন্দ করছে। জিমিন, লিসা, ন্যান্সি তিনজন একই রঙের শাড়ি পরেছে আজকে। এই কয়েকদিন অনুষ্ঠানে লেহেঙ্গা পরলেও আজকে ওরা সবাই মিলে শাড়ি পরেছে। কিন্তু তে এদিকে মুখে এক মন চাল ভিজিয়ে বসে আছে। ও তো শাড়ি পরেইনি। ও তো মনে মনে ভাবছে যে শাড়ি পরলে যদি জাঙ্কুক কিছু বলে। জাঙ্কুক তো একদিনই ওকে শাড়ি পরতে বারণ করে দিয়েছে। জিমিন, লিসা অনেকবার করে বলেছে ওকে পরতে, কিন্তু তে তো কারোর কথাই শোনেনি। হঠাৎই তের কিছু
একটা মনে পড়ে আর তে জিমিনের রুম থেকে দৌড়ে বের হয়ে যায়। এরপর তে এই ঘর ও ঘর কিছুক্ষণ খোঁজাখুঁজি করে। অ্যাকচুয়ালি তে জাঙ্কুককে খুঁজছিল। হঠাৎই তে খোঁজাখুঁজি করতে দেখতে পায় কর্নারে একটা রুমের বেডের উপর জাঙ্কুক বসে আছে। জাঙ্কুক ওর ল্যাপটপটা নিয়ে বসেছিল, হয়তো বা কিছু কাজ করছিল। এই কয়েকদিন তো অনেক গ্যাপ পড়ে গেছে। তে দরজার দিকে দু পা এগিয়ে আবার বের হয়ে আসছিল, মানে বারবার এই কাজটা করছিল। অবশেষে তে ঘরের মধ্যে ঢুকেই পড়ে। জাঙ্কুক একবার তাকিয়ে দেখলো রুমে কে এসেছে। পুরো বিয়ে বাড়িতে সব রুম ভর্তি, এই রুমটাই একটু ফাঁকা ছিল, তাই জাঙ্কুক নিরিবিলি এখানে এসে কাজ করছিল। এখানে তের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে জাঙ্কুক ঠিক ঝাড়ি লাগিয়ে দিত, কারণ এত রুম থাকতে এই রুমে কি। জাঙ্কুক তের দিকে একবার আর চোখে তাকিয়ে আবার কাজ করাতে মন দিল। তবে জাঙ্কুক যে তের দিকে তাকিয়েছে এটাতে খেয়াল করেনি। তে এসে আস্তে আস্তে করে বেড়ে বসলো। মনে মনে ভাবছে যে কথাটা বলতে এসেছে সেটা বলবে কি বলবে না। কিছুক্ষণ এভাবে ভেবে ওর মনটা আর সাই দিল না বলার জন্য, তাই আস্তে করে উঠে রুম থেকে বের হয়ে যাচ্ছিল। তবে দরজার কাছে যেতেই একটা ভারী কণ্ঠ তের কানে এসে লাগে। এই মেয়ে, এদিকে শোনো তো। কথাটা শুনতে তে পেছনে ঘুরে তাকালো। জাঙ্কুক বেশ বুঝতে পেরেছিল যে তে ওকে কিছু একটা বলবে, হয়তো কোনো কারণে তে এটা বলতে পারছে না। তে যে বেশ কিছুক্ষণ ধরে তাকিটুকি করছিল এটা জাঙ্কুক বেশ ভালোভাবে খেয়াল করেছে। আপনি আমাকে এই মেয়ে বলেন কেন? আমার কি নাম নেই? আপনি কি আমাকে নাম ধরে ডাকতে পারলেন না? আমার বউ, আমি কি বলে ডাকবো সেটা আমার ব্যাপার, তাতে তার কি? জাঙ্কুক বউ বলাতে তে যেন আরেকটু বেশি জোর খাটাতে লাগলো জাঙ্কুকের উপর। না, আপনি আমাকে নাম ধরে ডাকবেন না, স্যার আমি আপনার শুন নেব না। এইসব হাবিজাবি কথা বাদ দিয়ে কি বলতে এসেছো বলে ফেলো বউ। আমি বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করছি, তুমি নিশ্চয়ই আমাকে কিছু বলবে। ও গো শুনেন, আমি না সত্যি আপনাকে কিছু একটা বলবো। কথাটা বলেই তে জাঙ্কুকের দিকে এগিয়ে এসেছে। তের মুখের ভাষা শুনে তো জাঙ্কুকের একদম মরে যাওয়ার মতো অবস্থা। তে যেভাবে ওকে ওগো বলে ডাকবে এটা তো জাঙ্কুক আশাই করেনি। জাঙ্কুক তের দিকে বড় বড় করে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বললে তুমি আমাকে? আপনি আমাকে বউ বলতে পারেন আর আমি আপনাকে ওগো বলতে পারি না, এটা এত অবাক হওয়ার কি আছে? সেটাই তো, এত অবাক হওয়ার কি আছে? কিন্তু আমার তো বেশ অবাক লাগছে। এই, তোমাকে কেউ এটা শিখিয়ে দিয়েছে নাকি? কে শিখিয়ে দেবে আমাকে? আমাকে কে শিখিয়ে দেবে? আমি কি বড় হইনি নাকি? শুনেন, আমি আপনাকে একটা কথা বলবো। বলে ফেলবো। আমার কি বলবে? কি আবদার আছে তোমার এমন? আজকে না সবাই এক রঙের শাড়ি পরেছে। ন্যান্সি, হানি, জিমিন, লিসা আপু ওরা সবাই শাড়ি পরেছে, শুধু আমি পরিনি। আমি কি আজকে একটু শাড়ি পরতে পারি? দেখেন, আমি কিন্তু আপনার কাছ থেকে পারমিশন নিতে আসছি। যদি আপনি বলেন তাহলে পরবো, না ছাড়া পরবো না। তের কথাটা শুনতেই জাঙ্কুক তের দিকে একবার ভুরু কুচকিয়ে তাকিয়েছে, যেটাতে মনে হচ্ছিল তের কলিজার পানি একদম শুকিয়ে যাবে। জাঙ্কুকের এমন দৃষ্টি দেখে তে বলে উঠলো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি পরবো না, আপনার আর কিছু বলতে হবে না, আপনি কাজ করেন, আমি চাই। এই বলেই তে ঘুরে চলে যেতে নেবে এমন সময় জাঙ্কুক তের হাতটা ধরে ফেলেছে। এখন তো তে মনে মনে ভাবছে ওকে জাঙ্কুক একটা কানে নিচে দেবেই নাকি। বললাম তো পরবো না, বকবেন না প্লিজ। আমার মন খারাপ হলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। একবারও কি বলেছি বকবো? বকা কি একবারও দিয়েছি? না মানে আমি শাড়ি পরার কথা বললাম, আপনি বকা দিতেও পারেন, আর আপনি বকা দিলে আমি মন খারাপ করব, আর আমি আপনার উপর মন খারাপ করতে চাই না। শাড়ি পরতেই হবে, না পরলে হয় না? আমি একবারও বলিনি যে না পরলে হয় না, আমি বলেছি আপনি যদি পারমিশন দেন তাহলে পরবো। আমাকে এতটা গুরুত্ব দাও তুমি যে আমার কাছ থেকে পারমিশন নিতে চলে আসলে? হ্যাঁ গো, আমি আপনাকে অনেক গুরুত্ব দেই আর অনেক বেশি ভালোবাসি, তাই আপনার কাছ থেকে পারমিশন নিতে এসেছিলাম। কিন্তু আমি তো বুঝে গেছি আপনি আমাকে পড়তে দেবেন না। এখন হাতটা ছাড়েন, সবাই রেডি হয়ে পড়েছে, আমিও রেডি হব। পড়তে দিতে পারি, একটা শর্ত আছে। সত্যি বলছেন? কিন্তু আবার কি শর্ত? আমাকে এখনই একটা চুমু দিতে হবে, তাহলে পারমিশন দিব। যা, কি বলেন? আমি এটা পারবো না। কেন? ওগো ওগো করে ডাকছো আর একটা চুমু চাইলাম আর দিতে পারবে না? দিতেই হবে, না দিলে পারমিশন দিবেন না। আমার শর্ত পূরণ না করলে আমি একদমই পারমিশন দিব না। জাঙ্কুকের কথা শুনতেই তে আস্তে আস্তে করে ওর হাতটা জাঙ্কুকের থেকে ছাড়িয়ে নিল এবং হঠাৎ করে জাঙ্কুকের গালে একটা চুমু দিয়ে ভো দৌড় দিয়েছে, যেটা দেখে জাঙ্কুক ভীষণ পরিমাণে অবাক হয়েছে। জাঙ্কুক তো একটা লিপ কিস চেয়েছিল আর তে ওকে এভাবে ফাঁকি দিল। তে পারমিশন তো নিলে না, পরে কিন্তু বকা দিব। আমার পারমিশন লাগবে না, আমি পারমিশন পেয়ে গেছি। তে দৌড়ে যেতে যেতে কথাটা বলল। জাঙ্কুক তো তের কাণ্ড কারখানা থেকে হেসে মরে যাচ্ছে। এদিকে তে খুশিতে দৌড়াতে দৌড়াতে এসে জিমিনের রুমে আবার ঢুকে পড়েছে। তে কিভাবে খুশি হতে দেখে জিমিনটা তো অনেক বেশি অবাক হয়েছে। কি হলো তে আপু, তুমি এভাবে ছাগলের মতো দৌড়াচ্ছ কেন? চুপ কর, আমাকে দেখে তো ছাগল মনে হয়। নিজেরা শাড়ি পরবে আর আমি শাড়ি পরবো না, তাই না? আমাকে একবারও বলছি যে তুমি শাড়ি পরো না? আমরা তো কতবার বললাম তোমাকে পরতে, কিন্তু তুমিই তো পরলে না। পরিনি, এখন পরবো।
করব, আমি আমার জামাইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি। সর সর। ও আচ্ছা, তাহলে মহারানী এতক্ষণ বসে বসে এটাই ভাবছিল, আর জাঙ্কুক ভাইয়ের কাছ থেকে এখন পারমিশন পেয়ে গেছে, সে এখন মহা খুশি। বাট জাঙ্কুক ভাইয়া ওর জামাই হয় কবে থেকে? সেটা জামাই হয়নি, হয়ে যাবে। এত কথা বলিস কেন? আমার ওগো আমাকে পারমিশন দিয়েছে, এখন আমি শাড়ি পরবো। তোরা সবাই চুপ করে থাকবি কি? আচ্ছা আচ্ছা, আমরা একদম স্টপ আছি, তুমি শাড়ি পরাতে আপু। তে তো দ্রুত করে শাড়ি পরে নিয়েছে আর সুন্দরভাবে রেডি হয়ে গেছে। রিসেপশন পার্টি চলমান ছিল, জিহবার সুজিকে নিয়ে স্টেজে বসানো হয়েছে। শাড়ি পরা দেখে দেখে তো জাঙ্কুকের হার্টে ধুকপুকানি উঠে গেছে। মেয়েটাকে বারবার বারণ করে শাড়ি পরতে, মেয়েটা কথাই শোনে না। এবার জাঙ্কুকের কি হবে? জাঙ্কুকের যদি এবার হার্ট অ্যাটাক হয়। এদিকে জিমিনকে দেখে সুগা যেন প্রচন্ড পরিমাণে টাসকি খেয়েছে। মেয়েটাকে এতদিন যতটুকু সুন্দর লাগছিল, আজকে যেন তার চেয়ে বেশি একটু সুন্দর লাগছে। তবে সুন্দর বলা যায় না, সুগার চোখে জিমিন সব সময়ের জন্য কিউট। সুন্দরকে সুন্দর বললে যে সুন্দরই কম পড়ে যাবে। ওরা তো অনেক ধুমধাম আর আনন্দ করে রিসেপশন পার্টিটা শেষ করলো। সবাই মিলে ডিসিশন নিল যে আজকে বোগামদের বাড়িতে সুহি সহ সবাই যাবে, মানে তে, জিমিন, লিসা, জাঙ্কুক, জেহুক সবাই। সুজি, জেহুক, বোগাম সহ তেরা সবাই সন্ধ্যার পর পর যাবে। এদিকে সুজির কাজিনরা তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছিল বাসায় যাওয়ার জন্য, যার কারণে বোগাম বলে দিল যে ওরা যেন আগেই চলে যায়। বোগাম সন্ধ্যার পর পর সবাইকে নিয়ে আসবে। এমন অবস্থায় জিমিন এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ফোনে কিছু ছবি উঠছিল। এত সুন্দর করে সেজেছে, কয়েকটা পিকচার না রাখলে হয়। এমন সময় হঠাৎই জিমিন কারোর কণ্ঠ শুনতে পায়। মিস জিমিন, শুনছো তুমি? কণ্ঠটা শুনতে জিমিন তো সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকিয়েছে। আপনি? হ্যাঁ ভাইয়া, বলুন কি বলবেন? তোমাকে তো আজকে দেখতে পুরো পরীর মতো লাগছে জিমিন। এখানে আসার পর থেকে তো তোমার সাথে আলাদাভাবে একটু কথা বলতে পারিনি। কিন্তু আপনার সাথে আমি কেন আলাদাভাবে কথা বলবো? আপনার জন্য তো আমার পুরো দিনটাই খারাপ হয়ে যাচ্ছিল। কেন কেন? আমি আবার কি করলাম? আমার জন্য যদি তোমার দিন খারাপ হয়ে যায়, তাহলে আমি না হয় তোমার দিনগুলো ভালো করে দিব। আচ্ছা জিমিন, তোমার সাথে একটা কথা আছে। আমি তো এখন চলে যাব, আর 2 দিন পর আমার ফ্লাইটও আছে, ইতালিতে চলে যেতে হবে। কবে দেখা হবে না হবে সেটা তো বলতে পারছি না। আমি কি তোমার ফোন নাম্বারটা একটু পেতে পারি? ফোন নাম্বার, ফেসবুক আইডি, যে কোনো একটা। না, ওর ফোন নাম্বার, ফেসবুক আইডি দেওয়া বারণ আছে, ও দেবে না। আপনি বরঞ্চ এখান থেকে ভালোই বিদায় হন। কথাটা বলতে বলতে সুগা জিমিন আর ব্রাইডের দিকে এগিয়ে এসেছে। সুগাকে দেখে জিমিনের চোখ বড় বড় হয়ে গেছে, কারণ ও ব্রাইডের সাথে আবার কথা বলছিল, আর ব্রাইড সুগাকে দেখে প্রচন্ড পরিমাণে বিরক্তি বোধ করছে। কেন দিতে পারবে না? কে মানা করেছে? মানে আপনার কথা সব চলবে নাকি? আজব, কে আপনি? আহা, আপনি ফোন নাম্বার, ফেসবুক আইডি নেবেন কেন? আপনি বরঞ্চ জিমিনকে নিয়ে চলে যান। কি বললেন? সত্যি বলছেন? হ্যাঁ, একদম সত্যি। কিসের সত্য মিথ্যা? আমি কেন ওনার সাথে যেতে যাব? আমার কি বাড়ি ঘর নেই নাকি? আজব, তুই ওনার সাথে যেতে চাস না? কেন আমি ওনার সাথে যাব? কোন প্রসঙ্গে যাব? তুই যদি ওনার সাথে যেতে না চাস, তাহলে এখন তুই এখান থেকে যা, না ছাড়া আমি কিন্তু তোকে পার্সেল করে ওনার সাথে পাঠিয়ে দিব। সুগার কথা শুনে জিমিন আর একটা কথা বলেনি, দৌড়ে সেখান থেকে চলে গেছে। মানে ভাই, আপনার সমস্যাটা কি আমাকে একটু বলবেন? আপনি কি হন জিমিনের? আমি শুনেছি আপনি নাকি অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন, ইতালিতেই লেখাপড়া করেছেন, এখন ওখানেই চাকরি করছেন। এত বুদ্ধি থাকা সত্ত্বেও এটা বুঝতে পারছি না যে আমি জিমিনের কি হই। আমি তো সেদিনই আপনাকে বলেছিলাম যে জিমিন অসুস্থ, ওকে দেখার জন্য বাড়ির লোক অনেকেই আছে, ইনফ্যাক্ট আমি আছি। তো আমি কেন আছি সেটা কি আপনি বুঝতে পারছেন না? কি বলতে চাইছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবেন কোথা থেকে? মাথায় যদি সেই কিলুটা থাকে তবে তো বুঝবেন। আমি জিমিনের হাজবেন্ড হই, তো আমার বউকে কুনজর থেকে প্রোটেক্ট করার দায়িত্ব তো আমারই, তাই না? আপনি জিমিনের হাজবেন্ড হন? মানে জিমিনের বিয়ে হয়ে গেছে? আমি একদমই বিশ্বাস করি না। বিশ্বাস না করার কি আছে ভাই? দেখেন না, আমি যা বলি জিমিন তাই শোনে। আর ভাই তো আমি আপনাকে কেন কৈফিয়ত দিচ্ছি? আপনি জিমিনকে অনেক ভয় দেখান, তাই জিমিন আপনাকে দেখে ভয় পায়। আমি এখনই গিয়ে জিমিনকে জিজ্ঞাসা করছি যে আপনার আর ওর বিয়ে হয়েছে কিনা। জিমিনকে জিজ্ঞেস করার কি আছে? সুগা তো বলছে ওর কথা কি তোর বিশ্বাস হচ্ছে না? আর বোনের বাড়ি বেড়াতে এসেছিস কি ঝামেলা পাকানোর জন্য? হঠাৎই বোগামকে দেখে ব্রাইডের কলিজার পানি শুকিয়ে গেছে। বোগাম যে সবকিছু সম্পর্কে জেনে পড়বে এটা ব্রাইড একদমই আশা করেনি। বোগাম ভাইয়া, তুমি এখানে? তোতলাচ্ছিস কেন এখন? তোর সম্পর্কে সব কথা আমি সেই প্রথম দিন থেকেই জেনেছি। জিমিনের পিছনে লেগেছিস কেন? আর সুগা যে বলছে এটা কি তোর কানে যাচ্ছে না? সরি ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি যে জিমিনের বিয়ে হয়ে গেছে। আসলে জিমিনকে আমার অনেক বেশি ভালো লেগেছিল, তাই আর কি এখন নিজের বোনের বাড়িতে এসে ঝামেলা করবি? এটা যদি সুজি জানতে পারে তোকে কি করবে বলতো? আর আপনাকেও সরি, আমি আসলে বুঝতে পারিনি জিমিন আপনার ওয়াইফ হয়। আসলে আমারই ভুল ছিল, আমারই সবকিছু আগে থেকে জেনে রাখা উচিত ছিল। বলেই ব্রাইড সেখান থেকে চলে গেল। মানে ওর ভালোবাসা শুরু হওয়ার আগেই ভেঙে গেল। সুজির কাজিনরা সহ সুজির বাড়ির অলমোস্ট সবাই তো চলে গেছে, শুধুমাত্র এখন সুজির বোগাম বাকি আছে। বোগাম তো ওদেরকে সবাইকে নিয়ে একসঙ্গে যাবে। যেভাবে রুমে সুজি রেডি হচ্ছিল আর ওর সাইড দিয়ে তেরা সবাই দাঁড়িয়ে
ছিল। তেরা এখন সবাই শাড়ি খুলে নরমাল ড্রেস পরেছে। জিমিন তেরা অলমোস্ট সবাই রেডি হয়ে পড়েছে। সুজি রেডি হচ্ছিল আর ওরা সবাই সুজিকে সাহায্য করছিল। সুজির এখন সব ভারী ভারী গহনা হয়ে গেছে, একটাও নরমালি পরার জন্য গহনা নেই। আর নতুন বউ একটু অ্যাকসেসরিজ না পরলে কেমন দেখা যায়। তবে সুজির হাতেও একটা পাতলা কিছু খুঁজে পেল না। তখন তে বলে ওঠে, সুজি আপু, আহা ভাবি বলবো না আপু বলবো সেটাই তো বুঝতে পারি না। এখন যখন ভাইয়ের বউ হয়ে গেছি তখন ভাবি বলো, আপু আর বলতে হবে না, ভাবি ডাকটা শুনতে ভালোই লাগছে। ও ওয়াও, তাহলে তো হয়ে গেল। আমার কাছে না সুন্দর একটা নেকলেস সেট আছে, তুমি সেটা চাইলে পড়তে পারো, সেটা অনেক বেশি কমফোর্টেবল। আমি কি এনে দিব? তুই দাঁড়িয়ে আছিস কেন তে? জানা দেখ ভাবি এখন এরকম ভারী গয়না পড়তে ইচ্ছে করছে না। তে তুমি তোমার জিনিস এনে দেবে, কেউ কিছু বলবে না? কি যে বলো না, আমাকে কে কি বলবে? আমি এক্ষুনি আনছি, দাঁড়াও তুমি। তে যে হবে রুম থেকে বের হয়ে এসে ইয়ুনজনের রুমের সামনে এসে দাঁড়ালো। মোকামদের বাড়িতে যাওয়ার আগে তে লাগেজটা ইয়ুনজনের রুমে রেখে গিয়েছিল। ইয়ুনজনের রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে ও দরজাটা ধাক্কা দিল, কিন্তু দরজাটা খুললো না, দরজাটা লক করা। দরজাটা লক করা দেখে তে ভুরু কুঁচকে একবার তাকালো। এই সময় তো এই রুমে কারো থাকার কথা না, কারণ তে করিডোর দিয়ে আসার সময় নিচে তাকিয়ে দেখেছে ইয়ুনজন আর সোবিন তো নিচেই বসে আছে। তের বাবা মা যদি না থাকে তাহলে এই রুমে এখন কে থাকতে পারে? যেই থাকুক না কেন তাতে তের কি? তে তো শুধুমাত্র ইয়ুনজনের রুমে ঢুকে ওর লাগেজটা নিয়ে বের হয়ে আসবে, এটা ভেবে তে দরজাটা আবার নক করলো। প্রথমবার নক করাতে ওদিক থেকে কোনো রেসপন্স আসলো না, কিন্তু দ্বিতীয়বার নক করাতে দরজাটা খুলে গেল। তে সামনে তাকিয়ে দেখলো জেনি দাঁড়িয়ে আছে, আর জেনির মুখে স্পষ্ট রাগের ছাপ। জেনিকে দেখে তে প্রচন্ড পরিমাণে অবাক হলো। অ্যাকচুয়ালি ইয়ুনজন আর সোবিন জেনি আর কাইকে এই রুমটা কিছুদিনের জন্য দিয়েছিল, কারণ ওরা যেন কোনো ঘটনা ঘটাতে বা কোনো ঝামেলা করতে না পারে, যেটাতে মোটেও জানতো না। এটা জানলে তে এখানে কখনোই আসতো না। আর যেহেতু এটা ইয়ুনজনের রুম ছিল তাহলে এখানে তের জিনিসপত্র থাকাটা স্বাভাবিক। তবে তে যখন এখানে একবার চলে এসেছে তাই ও এখান থেকে ওর জিনিসপত্রগুলো নিয়ে তারপরই যাবে। আমার কিছু জিনিসপত্র এই রুমে আছে, এটা তো আমার আম্মুর রুম তাই এখানে রেখেছি, সেগুলো নিয়ে এখান থেকে চলে যাবো আমি। তে কথাটা বলেই জেনিকে সাইড কেটে রুমের মধ্যে ঢুকলো। রুমের মধ্যে ঢুকে বেশ অবাক হলো, পুরো রুমটা একদম এলোমেলো হয়ে আছে। রুমের মধ্যে যত জিনিসপাতি ছিল সবকিছু ভেঙে চুরে এলোমেলো হয়ে ফ্লোরে পড়ে আছে। এদিকে এক পাশে দেওয়াল ঘেঁষে কাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে কাইকে দেখে মনে হচ্ছে ও নিষ্পাপ একটা বাচ্চা। পৃথিবীতে এরকম একটা বাচ্চা আর একটাও নেই। তে বেশ ভালো করে বুঝতে পারলো এগুলো সব জেনির কাজ। হয়তো কোনো একটা বিষয় নিয়ে রেগে গিয়ে এই সব কিছু করেছে। এগুলো জেনির পুরনো অভ্যাস, রাগ উঠলে ও আগে সবকিছু ভাঙচুর করে। তবে এত লোকজনের চেঁচামেচিতে বাড়িতে যে এত কিছু ঘটে গেছে এগুলো কেউ জানতেই পারেনি। তে বিরক্তিকর একটা নিঃশ্বাস ফেললো। ওর লাগেজটাও ফ্লোরেই পড়ে আছে। ও ফ্লোরে পড়ে থাকা ওর লাগেজটার কাছে গেল, তারপর সেটাকে সোজা করে দাঁড় করিয়ে সবকিছু ব্যাগের মধ্যে তুলতে লাগলো। জেনি এখনো তের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে, যেটা তে খুব ভালোভাবেই বুঝতে পারছে। তবে তে সেদিকে না তাকিয়ে নিজের মতো কাজ করে চলেছে। সবকিছু যদি ছড়ানো ছিটানো না থাকতো তাহলে তে তো এক্ষুনি বের হয়ে যেত, কিন্তু সবকিছু যেহেতু ছড়ানো ছিল না তাই সবকিছু তের ব্যাগে তুলতে দেরি হচ্ছে। তের লাগেজটাকে ঠিক মতো রেখে একটু ঝুঁকে সবকিছু লাগেজের মধ্যে ভরছিল। তবে হঠাৎ তের অসাবধানতার কারণে গলা থেকে ওর উন্নাটা সরে যায়, আর সাথে সাথেই জাঙ্কুকের দেওয়া সেই কে নামের নেকলেসটা বের হয়ে আসে। তে তো এতদিনও এটাকে উন্নার আড়ালে লুকিয়ে রাখতো। কাজ করতে করতে হঠাৎই তের খেয়ালে আসলো ওর লকেটটা বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তে সোজা হয়ে দাঁড়িয়ে লকেটটাকে আবার নিজের মতো করে ঠিক করে নিল, কেউ যেন দেখতে না পারে এটাকে আবার আড়াল করে ফেললো। তবে তার আগে গিয়ে জেনি খপ করে তের হাতটা ধরে ফেললো। জেনি এসে এভাবে তের হাত ধরায় তে তুই তো হকচকিয়ে উঠলো। এটা কোন ধরনের অসভ্যতা? তুমি এভাবে আমার হাত ধরছো কেন? অসভ্যতার তো কিছুই দেখায়নি, এবার দেখবি। হাতটা সরা দেখি তো, এভাবে চোরের মতো কি লুকিয়ে রাখছিস? চাই লুকাই না কেন সেটা আমি তোকে বলতে বাধ্য নই, আমার হাতটা ছাড়। তে এতদিন অনেক ভদ্রভাবে কথা বলেছে, জেনি এরকম বেশি বেশি তের আগে থেকে অপছন্দ। তে লকেটটা হাত দিয়ে মুখ পাকিয়ে ধরেছিল। তে জেনির কাছ থেকে সরে যাবে, কিন্তু সরে যাওয়ার আগেই জেনি তের হাতটা ধরে টান মারলো এবং তের গলায় কে নামের অক্ষরটা চকচক করে উঠলো। তের গলায় কে নামের অক্ষর দেখে জেনি যেন একদম পুরো হিংস্র হয়ে উঠলো। তে জেনিকে কিছু বলতেই যাবে তার আগেই জেনি ওর গায়ের সর্বশক্তি দিয়ে তেকে একটা ধাক্কা লাগিয়ে দিল। এত জোরে ধাক্কা দেওয়াতে তে তাল সামলাতে না পেরে ফ্লোরে উপর হয়ে পড়ে গেল। ফ্লোরে বেশ কিছু কাঁচের টুকরো ভেঙেছিল। তের হাত গিয়ে পড়লো সেই কাঁচের ওপর, সাথে সাথে তের হাত দিয়ে 3 ছিটে রক্ত বের হতে শুরু করলো। তে প্রচন্ড পরিমাণে ব্যথা পেয়েছে, আর হাতের মধ্যে কাঁচ ঢুকে যাওয়ার জন্য তের তো এখন চোখ দিয়ে পানি বের হচ্ছে। নির্লজ্জা মেয়ে একটা, তোর লজ্জা করে না অন্যের জামাইয়ের দিকে নজর দিতে? তোর সাহস কি করে হয় আমার কাইকে রুমে ডেকে অফার করার? আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। কথাটা বলে জেনি একটা ফুলদানি হাতে নিয়েছে এখন তেকে মারবে বলে। তবে তে তার আগেই ঠাস করে উঠে রক্তমাখা হাত দিয়ে জেনির গালে একটা থাপ্পড় লাগিয়ে দিল।
তোর সাহস কিভাবে হয় তুই আমার নানু বাড়িতে দাঁড়িয়ে আমার গায়ে হাত তুলিস? এই সমস্ত জিনিস দেখে কাই যেন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁকা হাসি দিচ্ছে। তের হাত থেকে এভাবে রক্ত পড়া দেখে কাই যেন আরো বেশি আনন্দ হচ্ছে। সে যেন তের মারার থাপ্পড়গুলোর প্রতিশোধ নিচ্ছে। জেনি আবারও এসে তেকে একটা ধাক্কা মেরে দিয়ে বলল, তোর এই ভালো মানুষের মুখোশটা না আমি সবার সামনে টেনে ছিঁড়ে দিব। তুই যে একটা কত নোংরা একটা মেয়ে সেটা আজকে সবাই নিজের চোখে দেখতে পারবে। কথাটা বলেই জেনি তের হাতটা শক্ত করে ধরলো। তে তো বারবারই ওর হাতটা ছাড়ানোর চেষ্টা করছিল। জেনি কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। তে তো তাও বারবার হাতটা ছাড়ানোর চেষ্টা করছিল। ওর হাতে প্রচন্ড পরিমাণে রক্ত পড়ছিল। কাজগুলো এখনো হাতের মধ্যেই গেঁথে আছে। জেনি তেকে টানতে টানতে হঠাৎই সিঁড়ির সামনে এসে তেকে একটা ধাক্কা লাগিয়ে দিল। এবার তে উপর থেকে গড়তে গড়তে এসে সিঁড়ি দিয়ে পড়ে যাচ্ছিল। এদিকে কাইও ভাবতে পারেনি যে জেনি এরকম একটা কাজ করবে। এদিকে জেনিও ভাবেনি যে তে এভাবে অজ্ঞান হয়ে যাবে। ও তো জাস্ট তেকে একটু ব্যথা দিতে চেয়েছিল, একদম মেরে ফেলতে চায়নি। জেনি আর কাই ভীষণ রকমের ভয় পেয়ে যায় আর ওরা খুব দ্রুত করে রুমের মধ্যে ঢুকে যায়। তে আসতে দেরি হচ্ছিল বলে জিমিন এদিক থেকে রুম থেকে বের হয়ে এসেছিল তেকে খোঁজার জন্য। তেকে এভাবে পড়ে যাওয়া দেখে ড্রয়িং রুমের সবাই যেন অবাক হয়ে গেল। এদিকে জিমিন হঠাৎই এসে দেখে তে এভাবে নিচে পড়ে আছে। জিমিনের এরকম জোরে চিল্লানি শুনে যেন বাড়ির সবার হুঁশ ফিরে আসলো। জিমিন তো জোরে আরেকটা চিৎকার দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। জিমিন দৌড়ে নামার আগেই তের নিথর দেহটা গিয়ে জেহবের পায়ের সামনে গিয়ে পড়লো। জেহব সিঁড়ি দিয়ে ফোনে কথা বলতে বলতে উপরের দিকে উঠতে চাইছিল। তেকে এভাবে ওর পায়ের সামনে পড়তে দেখে ওর হাত থেকে ঠাস করে ফোনটা পড়ে গেল। আর ও তো বাগরুদ্ধ দৃষ্টিতে তের সামনেই বসে পড়েছে। এদিকে জিমিন জোরে দৌড় দেওয়ার কারণে অর্ধেক সিঁড়িতে আসতেই ব্যালেন্স হারিয়ে নিচের দিকে পড়ে যায়। ওর তো মাথার পিছনে গিয়ে আঘাত লাগে। জিমিনের মাথার পিছনে আঘাত লাগার সঙ্গে সঙ্গে জিমিনের মাথা থেকে রক্ত বের হতে শুরু করলো। কয়েক মিনিটের মধ্যে সবকিছু যেন গোলমাল হয়ে গেল। সবার শুধু তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারছে না। এদিকে জিমিনের চিৎকার শোনার সাথে সাথে জাঙ্কুক দৌড়ে রুম থেকে বের হয়ে এসেছে। পেছনে পেছনে সুগাও দৌড় দিয়েছে। ইউনো আর বোকামও দৌড়ে বের হয়ে এসেছে। তবে ওদের সিঁড়ি দিয়ে দৌড়ে নামার আগে ওদের পা থেমে যায়। ওদের সামনে যেন দুইটা দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। জিমিন তো এসে ঠাস করে নিচে পড়ে। এখন যে হোক জিমিনকে সামলাবে নাকি তেকে সামলাবে ও সেটাই বুঝতে পারছে না। ওর পুরো হাত কাঁপাকাঁপি করছে। এবার যে হোক তো গিয়ে জিমিনকে ধরেছে। জাঙ্কুক এইভাবে একটা চিৎকার দিয়েই এক দৌড়ে তের কাছে চলে গেছে। এবার জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। তুমি প্লিজ চোখ খুলো, তুমি কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? প্লিজ আমি কিন্তু তোমাকে এখন বকা দিব। তুমি প্লিজ আমাকে এভাবে আর কষ্ট দিও না। বোনো, এই বোনো কি হলো? কথা বলছিস না কেন? চোখ খোল। সুগা জাঙ্কুকে দেখে যেন চারদিকটা নিস্তব্ধ হয়ে গেছে। জাঙ্কুক তেকে বুকের সাথে জড়িয়ে ধরেছিল। পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে আছে। একটা মানুষের মুখে টু শব্দ শোনা যাচ্ছে না। সবার মধ্যে কেমন যেন একটা গুমট ভাব। বেডের উপরে তের নিথর শরীরটা পড়ে আছে। ওর মাথায় এখন ব্যান্ডেজ করা, হাতে ক্যানোলা পরিয়ে ব্লাড দেওয়া হচ্ছিল আর সাথে স্যালাইনও দেওয়া হচ্ছিল। ওর ফেসে, গলায়, হাতে পায়ে কাটা ছিঁড়ার দাগ। ঠোঁটটাও যেন একদম শুকিয়ে শুষ্ক হয়ে গেছে। শরীরের কোনো অংশ যেন বিন্দু পরিমাণে নড়ছে না। দেখে মনে হচ্ছিল একটা পুতুল শুয়ে আছে। প্রায় 4.5 ঘন্টা ধরে তে সেন্সলেস অবস্থায় আছে। তে তখন শীতে পড়ে যাওয়ার সাথে সাথে সেন্সলেস হয়ে গিয়েছিল। সবাই তেকে আর জিমিনকে ধরাধরি করে উপরে নিয়ে আসে। তারপরে জিন, ইয়ঞ্জুন আর জিমিনের বাবা মা মিলে তে জিমিনকে ট্রিটমেন্ট করতে থাকে। তবে ইয়ঞ্জুন কোনোই কাজ করছিল না তার মেয়ের এই অবস্থা দেখে। জিমিনের তেমন একটা কিছু হয়নি, শুধু মাথার পেছনে আঘাত পেয়েছে। তবে উপর থেকে পড়ে যাওয়ার কারণে তের কপালটা অনেকখানি কেটে গেছে। হাত থেকে ওদের ব্লাড অনেক লস হয়েছে। জিমিনের মাথায়ও ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। বেচারির আস্তে আস্তে জ্ঞান ফিরছে। জিমিন নড়াচড়াও করছিল, কিন্তু তে যেন সেদিকে কোনো খেয়ালই নেই। সবাই ভেবেছিল তেকে হয়তোবা হসপিটালে নিয়ে যেতে হবে। তবে জিন অনেক কষ্ট করে তের কপাল আর হাতে থেকে ব্লিডিং বন্ধ করেছে। আপাতত তে আউট অফ ডেঞ্জার। ওকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, তাই এতক্ষণও ঘুমটা ভাঙেনি। আর জিমিনকেও ঘুমের ইনজেকশন দিয়ে রাখা হয়েছে। তে জিমিনের বেডের পাশে বসে আছে জিন আর ইয়ঞ্জুন। ওদের মেয়েগুলো মরতে মরতে বেঁচে গেছে। জিমিন সামান্য পিচ্ছিল খেয়ে নিচে থেকে পড়লেও তে একদম সিঁড়ির উপর থেকে পড়েছে। এটাতে যে তের কিছু হয়নি সেটাই ওর অনেক বড় ভাগ্য। ইয়ঞ্জুন তে যখন ড্রেস চেঞ্জ করে দিচ্ছিল তখন তার মনে হচ্ছিল তার কলিজাটা কেউ টেনে ছিঁড়ে নিয়েছে। নিজের মেয়ের শরীরে এমন ক্ষত দেখে নিজেকে একদমই সামলাতে পারেনি। ওনার মাথাটা তো পুরো ঝিমঝিম করছে। মনে হচ্ছিল ওনার প্রাণটাই হয়তোবা এখন বের হয়ে যাবে। তবে মেয়ের প্রাণ বাঁচানোর জন্য তের মা একজন মায়ের দায়িত্ব ভুলে গিয়ে ডক্টরের দায়িত্ব পালন করছে। তে ট্রিটমেন্ট করার সময় ইয়ঞ্জনের চোখে পানি ছিল না। প্রথম অনেক বেশি কান্না করেছিল। জিন ইয়ঞ্জনকে অনেক করে সান্ত্বনা দিয়েছে, তাই ইয়ঞ্জন একদম যেন শক্ত হয়ে গেছে। ইয়ঞ্জনের সকাল থেকেই ওর মেয়েকে নিয়ে মনে অনেক বেশি কো ডাকছিল। আর ইয়ঞ্জনের
সন্দেহটাই এখন ঠিক হয়েছে। তে নিতর হয়ে এখন বেডে শুয়ে আছে। তখন যদি মেয়ের কথা না শুনে তেকে বাড়িতে পাঠিয়ে দিত তাহলে হয়তো বা ইয়ঞ্জনের এই সময়টা দেখতে হতো না। ইয়ঞ্জন একদিনে তের চেহারার প্রাণে তাকিয়ে আছে। তখনই জিনে সেই ইয়ঞ্জনের কাঁধে হাত রাখে। ইয়ঞ্জন পাশে তাকিয়েই দেখে এটা তার বড় বোন। বাইরে চল, দেখে আসি ওদের কি অবস্থা। ওদের তো গিয়ে বলতে হবে যে তে জিমিন এখন সুস্থ আছে। জানি না এক একজনের কি হাল হয়েছে। আমরা চলে গেলে ওদের কাছে কে থাকবে? জিন তখন দরজার দিকে ইশারা করলো। জিন হসপিটাল থেকে দুজন নার্সকে নিয়ে এসেছে। এখন নার্সরাই তে জিমিনের দেখাশোনা করবে। আমি হসপিটালে ফোন দিয়ে ওনাদের নিয়ে এসেছি। এখন চল বাইরে চল, ওদের সবাইকে দেখে আসি। এখানে কোনো সমস্যা হলে নার্সরা আমাদের ডেকে নেবে। কথাটা বলেই জিন বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। জিনের পেছনে পেছনে ইয়ঞ্জনও আসছিল। ওনারা রুমের দরজা খুলতেই ওনাদের কলিজা যেন ধাপ করে উঠলো, কারণ রুমের দরজার সামনের ফ্লোরে জাঙ্কুক হাঁটু গেড়ে বসে আছে। ওর থেকে কিছুটা দূরে সুগা আর ইউনো দেওয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে আছে, আর সুগা আর ইউনো সামনাসামনি জেহব আর বোগাম দাঁড়িয়ে আছে। কি হওয়ার কথা ছিল আর এখন কি হলো? সবাই মিলে চেয়েছিল সুজিদের বাড়িতে গিয়ে অনেক আনন্দ করবে, কিন্তু এখন যেন সবকিছু এলোমেলো হয়ে গেছে। আর এই মুহূর্তে প্রত্যেকজনের চোখ লাল হয়ে ফুলে আছে। সুজি তো মাঝে মাঝে নিজেকে দোষারোপ করছে যে ওর জন্যই এমনটা হয়েছে। তে যদি ওর জন্য জুয়েলারি গুলো আনতে না যেত তাহলে এমনটা কিছুই হতো না। এই ভেবে তো সুজি 2-3 বার কান্নাও করেছে। তবে জেহব আর সুজি মিলে বুঝিয়েছে এটাতে ওর কোনোই দোষ নেই। যখন সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল তখন জাঙ্কুক দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করতে লাগলো। চারদিকে কি হচ্ছে না হচ্ছে সেদিকে জাঙ্কুকের কোনোই খেয়াল ছিল না। ও তো তেকে বুকের সাথে চেপে ধরে কান্না করছিল। তার সাথে সুগারও নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। দুজনের এমন অবস্থা দেখে সুগা যেন পাগল প্রায়। ওদের প্রত্যেকের চোখ থেকে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ছিল। তেজিহবের পায়ের কাছে এসে একদম পড়েছিল। দৃশ্যটা ভাবতে তেজিহবের বুকের কলিজা যেন ছিঁড়ে যাচ্ছে, কিন্তু কাউরই কোনো গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। এদিকে বাড়ির সবাই মিলে গিয়ে জাঙ্কুকে থেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুক ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এমন ভাবে ধরেছে যেন কেউ ওকে ছাড়াতে পারবে না। বোগাম মা সিঁড়িতে দাঁড়িয়ে আছে। ও কি করবে একদমই বুঝতে পারছে না। এদিকে জাঙ্কুক পাগলের মতো করছে, আর একদিকে সুগা আর ইউনো যেন একদম স্ট্যাচু হয়ে গেছে। তার উপর জিমিন আবার ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে। জাঙ্কুকে থেকে ছাড়ানো অসম্ভব। সুগা এই জিনিসটা দেখে সঙ্গে সঙ্গে গিয়ে জিমিনকে কোলে তুলে নিয়েছে এবং সুগা দ্রুত করে জিমিনকে ওর রুমে নিয়ে গেল। জাঙ্কুকের পাগলামি দেখে কেউই সহ্য করতে পারছিল না, কিন্তু ওদের এখন কিছু করতেই হবে। তাই জেহবার বোগামকে জাঙ্কুককে জোর করে তের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে। জাঙ্কুককে তের কাছ থেকে ছাড়াতেই জাঙ্কুক যেন অস্থির প্রায়। ওর পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে। চোখ দুটো অসম্ভব পরিমাণে লাল হয়ে গেছে। বোগাম জাঙ্কুককে ধরেছিল। জেহব তো দ্রুত করে গিয়ে তেকে কোলে তুলে নিল। তারপরে উপরের দিকে হাঁটা দিল। জেহব ঠিক তেকে জিমিনের রুমে নিয়ে গিয়ে শুয়ে দিল। জিমিনের বাবা মা জিন আর ইয়ঞ্জন মিলে রুমের দরজাটা লক করে দিল। তখন ইয়ঞ্জন প্রচন্ড পরিমাণে কান্না করছিল। জিন অনেক করে সান্ত্বনা দিয়েছে যে ও যদি এরকম করে তাহলে ওর মেয়ের কি হবে। বোগাম কয়েক মিনিট জাঙ্কুককে ধরে রাখতে পারলেও তারপর জাঙ্কুক বোগামকে একটা ধাক্কা দিয়ে এক দৌড়ে উপরে চলে গেছে। জাঙ্কুকের পেছনে পেছনে জেহব আর বোগামও দৌড় লাগিয়েছিল। জাঙ্কুক যখন গিয়ে দেখে যে দরজা লক করা তখন ওর কলিজা ফেটে যাচ্ছিল। প্লিজ প্লিজ আমাকে একবার শুধু তের কাছে যেতে দাও। আমি শুধু আমার তে পাখিকে একবার দেখবো। প্লিজ দরজাটা খোলো। জেহব বোগাম জাঙ্কুককে একদমই শান্ত করতে পারছে না। ওদের চোখ দিয়েও যেন পানি গড়িয়ে পড়ছে। এদিকে ওরা জাঙ্কুককে সামলানোর চেষ্টা করছে, অন্যদিকে ওরা নিজেরাই নিজেদেরকে সামলাতে পারছে না। অনেক কষ্টে ওদের চোখের পানি আটকে ধরে রেখেছে। ইয়ঞ্জন আর জিন তো ওরা সবাই রুমের মধ্যে বসে জাঙ্কুকের চিল্লানি শুনছিল। জাঙ্কুক বারবার করে চিল্লাচ্ছিল, আম্মু মামুনি প্লিজ আমাকে একবার তের কাছে যেতে দাও। তোমরা দরজাটা একটু খোলো প্লিজ। আমি একদমই সহ্য করতে পারছি না। বিশ্বাস করো আমি দেখে একটু দেখে চলে আসবো। জাস্ট একটু দেখবো। তোমরা একটুখানি দরজাটা খুলে দাও প্লিজ। জাঙ্কুকের কণ্ঠ ভেঙে আসছিল। জাঙ্কুকের চিল্লানি সবাই শুনতে পারছিল, কিন্তু কারোরই যেন করার কিছু ছিল না, কারণ রোগীর ট্রিটমেন্টের সময় বাইরের কাউকেই একদম অ্যালাউ করা হয় না। যিনি অন্তত ওদের ডক্টরের দায়িত্বটা ভুলে যেতে পারে না। জাঙ্কুক এভাবে চিল্লাতে চিল্লাতে হঠাৎই চুপ হয়ে গেছিল, যেন ওর শরীরটা নিতর হয়ে গেছে। শুধু নার্সটা ঢোকার সময় একবারের জন্য যিনি অঞ্জন দরজা খুলেছিল। জাঙ্কুক স্পষ্ট দেখতে পেয়েছিল যে ওরা দরজা খুলেছে, কিন্তু জাঙ্কুক এবার একবারের জন্য ভেতরে যাওয়ার জন্য চেষ্টা করেনি। জাঙ্কুক যেভাবে বসা সেভাবেই চুপচাপ হয়ে বসেছিল। ওকে দেখে মনে হচ্ছিল একটা যেন পাথর হয়ে গেছে। জিন ইয়ঞ্জনকে রুম থেকে বের হয়ে আসতে দেখে জাঙ্কুক যেন স্বাভাবিক হয়ে দাঁড়ালো। জাঙ্কুক জিন ইয়ঞ্জনের দিকে স্বাভাবিকভাবে এগিয়ে গেল। আম্মু এর কি অবস্থা? জাঙ্কুকের এরকম শান্ত সুরের প্রশ্ন শুনে জিন ইয়ঞ্জন যেন অনেক বেশি অবাক হয়ে গেল। ওরা তো ভেবেই পারছে না যে ছেলেটা এতক্ষণ কত রকম ভাবে চিল্লাচিল্লি করছিল, সে হঠাৎ করে এতটা শান্ত কিভাবে হয়ে যেতে পারে। জিন ওর ছেলের চোখের দিকে তাকিয়ে নির্ঘাত বুঝতে পারলো এখন জাঙ্কুক কিছু একটা করবে, কারণ জিন ওনার ছেলেকে খুব ভালো করে চেনে।
কি হলো আম্মু, কথা বলছো না কেন? ওদের কি অবস্থা? আল্লাহর রহমতে দুজনে অনেক বেশি ভালো আছে, দুজনেই আউট অফ ডেঞ্জার। যেহেতু এখনো সেন্সলেস অবস্থায় আছে তাই ভাবছি ওকে এখানেই রাখবো। জিমনের আস্তে আস্তে জ্ঞান ফিরছে, ওকে ভাবছি লিসা রুমে পাঠিয়ে দিব, কারণ দুই পেশেন্টকে এভাবে এক জায়গায় রাখা যাবে না। জিনের কথা শুনে সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেললো। দুইজন নার্স স্ট্রেচারে করে জিমিনকে অন্য রুমে নিয়ে গেল, কারণ দুই পেশেন্টকে এক জায়গায় কখনোই রাখা সম্ভব না। জিমিনকে নিয়ে যাওয়ার সময় সুকা বেশ কিছুক্ষণ জিমিনের দিকে তাকিয়েছিল। মেয়েটাকে কতই না ও বকাবকি করে, এখন যদি ওর কিছু হয়ে যেত তাহলে ও কি করতো? সুকা ভেবেছে জিমিনকে আর কখনোই এভাবে বকাবকি করবে না। জিমিনকে নিয়ে যেতে এবার ইয়ঞ্জন এসে জাঙ্কুককে বলে, বাবাই ভেতরে গিয়ে দেখে আয় যা, কিন্তু কোনো কথা বলবি না, ঠিক আছে? ও এখন ঘুমাচ্ছে, ওকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। আমি এখন তের সামনে যাব না মামুনি। আমার কলিজাকে আঘাত করার স্পর্ধা যে দেখিয়েছে তাকে আগে আমি উচিত শিক্ষা দিব, তারপর না হয় আমি তের সামনে যাব, কারণ আমি তের সামনে অপরাধী হয়ে থাকতে চাই না। কথাটা বলেই জাঙ্কুক করিডোরের সামনের দিকে হাঁটা দিল। ওর পেছনে পেছনে সুগা, ইউনো, বোগাম, যে হোক সবাই যেতে লাগলো। ইয়ঞ্জন ওদের সবার দিকে যাওয়া দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। জাঙ্কুক যে এখন জেনি আর কায়ের সাথে কি করতে যাচ্ছে সেটা ওনারা কেউই জানে না। ইয়ঞ্জন অন্য সময় হলে ঠিক জাঙ্কুককে আটকিয়ে ফেলতো, কিন্তু ইয়ঞ্জন আজকে একদমই আটকাবে না, কারণ জাঙ্কুকের যতটা কষ্ট লেগেছে ঠিক ততটাই কষ্ট লেগেছে ইয়ঞ্জনের। ওদের সাহস কি করে হয় যে তের গায়ে হাত তোলার? জিন 2-3 বার ইয়ঞ্জনকে ধাক্কা দিয়েছে যেন ও গিয়ে জাঙ্কুককে আটকায়, কারণ জাঙ্কুক ইয়ঞ্জনের কথা ভালোভাবেই শোনে। এখন জাঙ্কুক জিনের কথা মোটেও শুনবে না, কিন্তু ইয়ঞ্জন আজকে জাঙ্কুককে একদমই আটকাবে না, কারণ যিনি এত ভুল করেছে ইয়ঞ্জন সব সময় ওকে মাফ করে দিয়েছে। সব সময় ভেবেছে অল্প বয়স তাই বোঝাতে কমতি আছে, তবে কিনা অবশেষে জেনি ওর মেয়েকেই মেরে ফেলতে চাইলো। ছোটবেলা থেকে ইয়ঞ্জন জেনিকে অনেক ভালোবেসেছে, অনেক আদর করেছে। জেনি তের ফ্রেন্ড হওয়াকে ইয়ঞ্জন তেকে যা দিয়েছে জেনিকে ঠিক তাই দিয়েছে, আর এতটা ভালোবাসার পরও কিনা ওর মেয়েরই শরীর থেকে রক্ত ঝরালো। কিম বাড়ি থেকে প্রায় অর্ধেক আত্মীয় স্বজনই চলে গেছে। আরএম সোবিন সহ কয়েকজন ড্রয়িং রুমে বসে আছে। সন্ধ্যার পর থেকে ওনাদের পেটে এক ফোঁটা পানিও পড়েনি। তে টেনশনে সবাই খাওয়া ভুলে গেছে। এই মাত্র এসে জিন জানালো যে তে সুস্থ আছে। এটা শুনে সবার যেন একটু টেনশনটা কমলো। আরএম ইয়ঞ্জনকে বললো যে তে কেউ একবার দূর থেকে দেখে চলে আসবে। এটা বলেই ওনারা সবাই সিঁড়ির দিকে এগিয়ে গিয়েছে। তবে উপরে যাওয়ার আগেই ওনাদের কানে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসলো। সামনে তাকাতেই ওনারা সবাই যেন চমকে গেছে। সুগা জেনিকে টানতে টানতে নিচে নিয়ে আসছে, তার পিছনে ইউনো কায়ের কলার চেপে ধরে নিচে নিয়ে আসছে, আর ওদের পিছনে পিছনে জাঙ্কুক যেবার বোগাম আসছে। জাঙ্কুকের হাতে একটা রিভলভার। সুগা আর ইউনো নিচে নেমে কাই আর জেনিকে যেন ফ্লোরে ছুঁড়ে মেরেছে। এসব কি হচ্ছে? তোমরা কি করছো? তোমরা কোন সাহসে আমার মেয়ে আর মেয়ের জামাই গায়ে হাত দিচ্ছ? তোমাদের সবাইকে না পুলিশে দেবো। এটা বলেই জেনির মা জেনিকে ধরতে যাবে, এমন সময় বোগাম জেনির মাকে থামিয়ে দিয়ে বলে উঠলো, যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকুন, একদম সামনে এগোনোর চেষ্টাও করবেন না। সোবিন, এসব হচ্ছেটা কি? তোর সামনে আমার মেয়ে আর মেয়ের জামাইকে টর্চার করা হচ্ছে আর তুই সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? ওদের কিছু বলছিস না কেন? আজকে কেউ কিছুই বলবে না, অনেক শুনেছি সবার কথা। আজকে আমি বলবো আর সবাই শুনবে। সবাই নিজেদের জায়গায় দাঁড়িয়ে যেটা হচ্ছে চুপচাপ সেটা দেখে যাও, কারণ মুখ দিয়ে যদি টু শব্দ বের হয়েছে না তাহলে সেটাকে একদম জ্যান্ত পুঁতে ফেলবো। জাঙ্কুকের কথায় উপস্থিত সবাই যেন ভয় কেঁপে উঠেছে। সবার চোখের মুখে ভয় ছাপ। তের দাদুর বাড়ির লোকরা জাঙ্কুককে তো আগে এরকম ভাবে রেগে যেতে কখনোই দেখেনি। জাঙ্কুকের রাগ বেশি হলেও ও সহজে রাগ প্রকাশ করে না। অন্তত কঠিন পরিস্থিতি হলেও ও রাগটা কন্ট্রোল করতে পারে, তবে একবার রেগে গেলে কখন কাকে কি বলে সেটা তার হুঁশ থাকে না। কাই জেনি পড়ে আছে ফ্লোরে। জাঙ্কুক সেদিকে এগিয়ে গিয়ে দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলল, তো মিসেস কাই আর মিস্টার কাই, তখন রুমে কি কি হয়েছিল সবটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে বলুন। তেমন কিছুই হয়নি, আসলে ওই তো আর কি। কায়ের কথাটা শুনতেই যেন জাঙ্কুকের মাথায় প্রচন্ড রকমের আগুন ধরে গেল। ও তো কাইকে একটা লাথি মেরে দিয়ে ও কায়ের কলারটা চেপে ধরলো। শুয়োরের বাচ্চা, তেমন কিছুই হয়নি। তাহলে ওর শরীর দিয়ে রক্ত পড়ছিল কেন? রক্তগুলো কি আকাশ থেকে উড়ে এসেছে? কে মেরেছে ওকে? এই বলে জাঙ্কুক কাইকে 3-4টা ঘুষি লাগিয়ে দিতে দিতে বলল, আজ পর্যন্ত আমি যার গায়ে একটা ফুলের টোকা দেইনি, তুই কোন সাহসে ওর গায়ে আঘাত করলি? ভাই ভাই আমাকে ছাড়েন, আমি তেকে মারিনি, ওকে জেনি মেরেছে। আর তেকে সিঁড়ি থেকে ধাক্কা জেনিই মেরেছে। হ্যাঁ, আমার ছেলে কিছুই করেনি, ওই জেনিরই সব দোষ। আমার ছেলেকে ছেড়ে দাও। চুপ, বললাম না যে যেখানে আছেন সেখানেই থাকুন। এক পা সামনে এগোলে একদম ঠ্যাং ভেঙে রেখে দিব। জাঙ্কুকের চাচানিতে তো আইও 3-4 পা পেছনে হাঁটলো। এদিকে কায়ের কথা শুনতে কয়েকজন ছাড়া সবাই অবাক হয়ে গেল। তেকে যে ধাক্কা জেনি মেরেছে এটা অনেকেই দেখেছে, কিন্তু এত হুড়োহুড়ির মধ্যে সবার মাথা থেকে যেন ব্যাপারটা বেরিয়ে হয়ে গেছে।
হয়েছে। রুমের মধ্যে কি কি হয়েছে কাই গড়গড় করে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু জাঙ্কুককে বলল। মানে কাই এক প্রকার সব দোষ জেনির ঘাড়ের উপরে চাপিয়ে দিল। সবটা শুনে জাঙ্কুক কাইকে তো ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল। এবার জাঙ্কুক উঠে জেনি থেকে এক পা করে এগোতে লাগলো। জাঙ্কুককে এগোতে দেখে জেনি বসা অবস্থায় পেছোতে পেছোতে বলল, আমি শুধু তেকে মারিনি, তে অন্যায় করেছে তাই ওকে আমি মেরেছি। তে অন্যায় করেছে? কি অন্যায় করেছে ও? অন্যায় করলে শাস্তি দেওয়ার জন্য ওর বাবা মা আছে, ওর ভাই আছে, তুই ওকে মারার কে? আমার কথা শুনুন, তারপরে আপনারাই বুঝবেন আমি কেন তেকে মেরেছি। বল দেখি, তোর কথাটা না হয় আগে শুনি। তে কাইকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কাই আমাকে বলেছে ও নাকি আমাকে ডিভোর্স দিয়ে তেকে বিয়ে করবে। তে কাইকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য কাই রাজি হয়নি, যার কারণে তে ওকে 4-4টা চড়ও মেরেছে। আর শুধু তাই নয়, আপনার ছোট ভাইয়ের সঙ্গেও তের সম্পর্ক আছে। কথাটা শুনতে যেন বাড়ির সবাই অবাক হয়ে গেল। জাঙ্কুকের ছোট ভাই মানে ইউনোর সাথে তের সম্পর্ক আছে। সুগাত একবার তীক্ষ্ণ দৃষ্টিতে ইউনোর দিকে তাকালো। এই কি বলছিস তুই? মিথ্যা কথা বললে কিন্তু মেরে লাশ বানিয়ে দেব। এদিকে জেনির কথা শুনে জাঙ্কুক হো হো করে হেসে দিয়েছে। ও তো হাসতে হাসতে গিয়ে সোফার উপরে বসে পড়লো। ওকে দেখে মনে হচ্ছে ওর সামনে কেউ এই বছরের সেরা জোকসটা বলেছে। জাঙ্কুককে এভাবে হাসতে দেখে জেনি যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। জেনি তো ভেবেছিল জাঙ্কুক অনেক অবাক হবে আর তেকে ভুল বুঝবে, কিন্তু কাজের কাজ তো কিছুই হলো না। উল্টো জাঙ্কুক এভাবে পাগলের মতো হাসছে। আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না? এক মিনিট ওয়েট করুন, আমার কাছে সব প্রুফ আছে। আমি নিজের চোখে সবকিছু দেখেছি আর সবকিছুর ছবিও তুলেছি। কথাটা বলেই জেনি কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই উপরে দৌড়ে চলে গেল। ইউনো তো এই মুহূর্তে মনে হচ্ছে জেনির কলিজাটা একদম টেনে ছিঁড়ে ফেলতে। শেষ পর্যন্ত কিনা তের সাথে ওর নামে বাজে কথা রটাচ্ছে, যে ইউনো তেকে বোনের চোখে দেখা ছাড়া আর কখনো কিছুই ভাবেনি। এই মেয়েকে তো আজকেও কিছুতেই ছাড়বে না। জেনি যেভাবে দৌড়ে গিয়েছিল সেভাবেই আবার দৌড়াতে দৌড়াতে নিচে নেমে এলো। ওর হাতে ওর নিজের ফোনটা। জেনি এসেই আস্তে করে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে পড়লো এবং জেনি ফোনের থেকে সব পিকচার গুলো জাঙ্কুককে দেখাতে লাগলো। প্রত্যেকটা ছবি দেখে জাঙ্কুকের চোখ যেন আরো বেশি রক্তবর্ণ হয়ে গেছে। ও তো আস্তে আস্তে সবগুলো ছবি দেখতে লাগলো। জাঙ্কুককে এভাবে রেখে যেতে দেখে জেনি যেন একটা বাঁকা হাসি দিল। মনে মনে ভাবলো ওষুধটা কাজ করেছে। দেখলেন, আমি মিথ্যা কথা বলছি না। সত্যিই একটা বাজে মেয়ে। আমি নিজে ওই দিন কায়ের সাথে দেখেছি, তবে ওদের থেকে দূরে ছিলাম তাই ওদের কথা শুনতে পারিনি। রুম থেকে বের হয়ে যাওয়ার পর আমি ওর পিছনে, তারপরে দেখি ও আপনার ভাইয়ের হাত জড়িয়ে ধরে আছে। সেদিন বিয়ে বাড়িতে অনেক লোক ছিল বলে কায়ের ব্যাপারটাতে আমি রাগটা কন্ট্রোল করে নিয়েছিলাম, কিন্তু আজকে সন্ধ্যায় যখন কাই আমাকে ডিভোর্সের কথা বললো তখন আমার ধৈর্য শক্তি ভেঙে গিয়েছিল। তাই আমি রাগে ঘরের মধ্যে ভাঙচুর করেছিলাম। তখন কাই আমাকে বলেছিল তে নাকি ওকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আর তে নাকি এটাও বলেছে কাই যদি আমাকে ডিভোর্স না দেয় তাহলে তে নাকি সুইসাইড করবে। জেনির কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। এমন ভাবে সাজিয়ে কথাগুলো বলল বিশ্বাস করতে সবাই বাধ্য। জাঙ্কুক এখনো ছবিগুলোর দিকেই তাকিয়ে আছে। আমার কায়ের কথা প্রথমে একদমই বিশ্বাস হয়নি। ভেবেছিলাম কাই হয়তো বা তের নামে মিথ্যা কথা বলছে, কিন্তু আমি তের গলায় কে অক্ষরের লকেট দেখেছি আর সেটাতেই আমি সবকিছু বিশ্বাস করতে বাধ্য হয়েছি। আর তাই রাগের মাথায় তেকে একটু মেরেছি। তখন কি করেছি আমি নিজেই জানি না। আর আপনি একবার একটা কথা ভাবুন, একটা মেয়ে কতটা বাজে হলে 3-4টা ছেলের সাথে রিলেশন রাখতে পারে। আমি তো আপনার সাথে তেকে অনেকটা ক্লোজ দেখেছি। আচমকা এভাবে চড় মারাতে জেনি তো ছিটকে ফ্লোরে পড়ে গেল, কারণ জেনি নিজের জালে নিজেই ফেসে গেছে। ও তো তেকে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু তার হলো কই। কে অক্ষরের লকেটের কথা বলে তো জেনি পুরোপুরি ভাবে ফেসে গেছে। তো সাহস হয় কিভাবে আমার সামনে দাঁড়িয়ে তেকে বাজে মেয়ে বলার? তোকে তো আজকে আমি। জাঙ্কুক কথাটা শেষ করতে না করতেই ওর হাতের গানটা দিয়ে জেনি পায়ে 2টা শুট করলো। এটা দেখে সবাই অবাক হয়ে গেছে। লি জং সক সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু ও যেন মনে মনে খুশি হচ্ছে। ও আজকে কিছুই বলবে না। ওই কে অক্ষরের লকেট কাইর নামে না আমার নামে ছিল। ওই লকেটটা আমি থেকে কিনে দিয়েছিলাম, আর তুই সবকিছু না জেনে শুনে ওকে আঘাত করলি। তোর এত বড় কলেজা হয় কোথা থেকে? তোকে আমি অনেক সহ্য করেছি। তোকে কি আমাকে দেখে কায়ের মতো বলদ মনে হয় যে তুই যা বলবি আমি সেটাই বিশ্বাস করে নেব? 4 বছর আগে তুই আমার থেকে বিয়ে বাড়ি সবার সামনে অপমান করেছিলি। হ্যাঁ, তখন আমি ছিলাম না, তবে আমি পরে সবটাই জেনেছি। তুই এডিট পিক দেখিয়ে আমার থেকে দুশ্চরিত্রা প্রমাণ করেছিলি না? আর সবাই তোর কথা খুব ভালোভাবে বিশ্বাস করেছিল। কেউ একটাবারও খোঁজও নেয়নি কোনটা সত্য আর কোনটা মিথ্যা। কিন্তু বিশ্বাস কর, সেগুলোর জন্য না আমি তোদেরকে মাফ করে দিয়েছিলাম। তোদেরকে কিছুই বলতাম না। তারপরেও তোরা যা যা করলি এটাতে তোদের ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। আজ তো তোরা সবকিছু লিমিট ক্রস করে ফেলেছিস।
জেনি পায়ের ব্যথাতে জোরে জোরে কান্না করছে। জেনিকে কষ্ট পেতে দেখে কায়েরও যেন ভীষণ রকমের ভালো লাগছে। এবার ইউনো জাঙ্কুকের সামনে এগিয়ে এসে বলল, ভাইয়া জেনি যে পিকগুলো দেখিয়েছে সেগুলো সত্যি। মানে? হ্যাঁ ভাইয়া সত্যি, সবই সত্যি, কিন্তু ওর কথাগুলো মোটেও সত্যি না। ইউনো কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে যা বলছিস সবকিছু সরাসরি বল আর সবটা ক্লিয়ার কর। আমি বলছি সুগা, একটু ওয়েট কর। ভাইয়া সেদিন তে কাইকে না বরঞ্চ কাই তেকে আটকিয়েছিল। তে রুম থেকে বের হয়ে আসার পর সর্বপ্রথম তের সাথে আমার দেখা হয়। ওই শুয়ারের বাচ্চা তেকে আটকিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছে। শুধু সেই দিন নয়, তার আগেও তেকে আটকিয়ে অনেক কথা বলার চেষ্টা করেছে। আমি তের কাছ থেকে সবটাই শুনেছি। আমি সেদিন কায়ের সাথে তেকে কথা বলতে বের হয়ে আসতে দেখে কাইকে জ্যান্ত পুঁতে দিতে চাইছিলাম, আর বিয়ে বাড়ি বলে তে আমাকে আটকিয়েছিল। আমার রাগ কন্ট্রোল হচ্ছিল না, তাই তে আমার হাত ধরেছিল। আর দেখো, যাকে আমি নিজের বোন ছাড়া অন্য কিছু কোনোদিনও ভাবিনি, আর আমি জানি আমার ভাই তাকে কতটা ভালোবাসে, আর তার সাথে আমাকে কিভাবে পেঁচিয়ে দিল। এই মেয়েটা যা ইচ্ছা করতে পারে, ওকে দ্বারা বিশ্বাস নেই। তার মানে কাই সেদিন তের সাথে কথা বলেছিল, আর তুই আমাকে একবারও জানানোর প্রয়োজনও মনে করলি না। এবার বল ওই দিন কি কি ঘটেছিল সবটা বল। আমি তেকে অনেক পরিমাণে বিশ্বাস করি। আমি জানি ও কখনোই কোনো ভুল কাজ করবে না। তবে এখানে উপস্থিত থাকা প্রত্যেকটা মানুষ যেন জানতে পারে তে কোনো ভুল করেনি। কেউ যেন তের দিকে আঙ্গুল তুলতে না পারে। তাই এখন তুই সবটা বলবি, বল। জাঙ্কুকের কথা শুনতে ইউনো গড়গড় করে সবকিছু বলে দিল। কাই থেকে কি কি বলেছিল সমস্ত কথা বলল। ইউনোর কথা শুনতে জাঙ্কুক আরো বেশি রেগে গেল, আর কাইকে গিয়ে ইচ্ছা মতো ধুলাই করতে লাগলো। তারপর বুগাম গার্ডকে ফোন করে কাই আর জেনিকে ওদের গোডাউনে পাঠিয়ে দিল। সাথে ইউনো, সুগা আর বুগাম নিজেও গেল। জাঙ্কুক শান্তভাবে সিঁড়ির দিকে উঠতে লাগলো। উঠেই আস্তে করে তে যে রুমে ছিল সেই রুমের দরজাটা খুললো। দরজাটা খুলতে যেন ওর কলিজা কেঁপে উঠেছে। তে এখনো ঘুমিয়ে আছে, একটু নড়াচড়া করছে না। জাঙ্কুক বেশ কিছুক্ষণ ধরে পলকহীন ভাবে তের দিকে তাকিয়ে রইল। তারপর আলতোভাবে তের কপালে একটা চুমু দিয়ে এবং রুম থেকে বের হয়ে এসে জাঙ্কুক গড় গড় করে বাড়ি থেকে বের হয়ে গেছে। কোথায় গেল কে জানে। জাঙ্কুক তো কারোর কথারই উত্তর দিচ্ছে না। সারা রাত কেউ ঘুমাতে পারেনি। ড্রয়িং রুমে ওভাবেই সবাই বসেছিল। কাই জেনিকে যেহেতু নিয়ে যাওয়া হয়েছিল, তাই এদিকে আরএম, জিন আর ইউনজুন সোবিন ভাবছে জাঙ্কুকরা কাই জেনিকে মেরে না ফেলে। ওরা যদি কাই জেনিকে মেরে ফেলে তাহলে ওদের ঘাড়ে সব দোষ আসবে। এটা ভেবে জিনের হাত পা শুকিয়ে যাচ্ছে। হঠাৎই সকাল 7টার দিকে জাঙ্কুক, সুগা, বুগাম, ইউনু সবাই ফিরে এসেছে। হঠাৎই জাঙ্কুক এসে শটান হয়ে সোফার উপরে বসে পড়েছে। জিনের তো ছেলেকে দেখে কলিজা কাঁপছে। ছেলের কোনো ক্ষতি হোক এটা মারা কখনোই চায় না। তবে জাঙ্কুক সোফাতে শটান হয়ে বসে হঠাৎই টিভিটা অন করলো, এবং টিভিটা অন করতেই হঠাৎই সবার কানে ভেসে এসেছে ভোর 4টের সময় পুলিশ একটা গোডাউন রেড দিয়ে প্রায় কয়েক কোটি টাকা ড্রাগস আটক করে। সাথে অবৈধ আর্মস আর বোম বানানোর ফর্মুলাও ছিল। গোডাউনটা আর কারো নয়, বিজনেসম্যান কাইয়ের। গোপন সূত্রে জানা গেছে কাই এবং তার স্ত্রী জেনি বহু বছর ধরে ওই গোডাউনে বসেই ওনাদের অবৈধ বিজনেস চালাতেন। কালকে রাতে পুলিশের কাছে সব প্রমাণ আসার পর ওনারা গিয়ে গোডাউনে অ্যাটাক করেন। কাই আর ওনার স্ত্রী পুলিশের হাত থেকে পালাতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই পুলিশের গুলিতে ওনারা আহত হন। পুলিশ এখনো ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি জানতে পারা যাবে এর সাথে আর কারা কারা যুক্ত ছিল। পুরোটুকু কথা শুনে সবাই টিভির স্ক্রিনে বড় বড় করে তাকিয়েছে। হঠাৎই জাঙ্কুক টিভিটা অফ করে দিয়ে বলল, তোমাদের সবার মনে হতেই পারে যে আমি হয়তোবা জেনি আর কাইকে ফাঁসিয়েছি। হ্যাঁ, আমি জেনি আর কাইকে ওদের প্রাপ্য শাস্তিটা দিয়েছি, কিন্তু ড্রাগসের ব্যাপারটা একদমই সত্যি। এই শহরের পুলিশের কাইয়ের উপরে আগে থেকে টার্গেট ছিল। সবকিছুর মাস্টারমাইন্ড তো কাই ছিল। কাই যেহেতু সিলেটে ছিল, তাই পুলিশরা ওকে খুঁজে বের করতে পারেনি। আমার দায়িত্ব একটা অপরাধীকে ধরিয়ে দিয়েছি, ভালো করেছি তাই না? আর হ্যাঁ, জেনির ব্যাপারটা অ্যাকচুয়ালি বেচারির ওদিকে কোনো দোষই নেই। অ্যাকচুয়ালি কাই ওর বউকে অনেক ভালোবাসে, তো তাই জেনিকে ফাঁসিয়ে ওর সঙ্গে নিয়ে গেছে জেলে। কথাটা বলেই জাঙ্কুক একটা বাঁকা হাসি দিয়ে উপরের দিকে উঠে চলে গেছে। জাঙ্কুকের কথা শুনে জানো কাইয়ের বাড়ির লোকেরা মাথায় হাত দিয়ে বসে পড়েছে। মানে কাই এতদিন এইসব কিছু করেছে। জাঙ্কুক সিঁড়ি দিয়ে উপরে উঠেই একটা বুক ফোলা হাসি দিয়ে সবার উদ্দেশ্য করে বলতে লাগলো, বাই দ্য ওয়ে, সবাইকে একটা কথা বলতে ভুলে গেছি। বোমার ফর্মুলাগুলো আমারই সাজানো ছিল। আসলে ভাবলাম ড্রাগসের ব্যবসা করে যে মানুষ সবার এত ক্ষতি করেছে, কত মাইল কোল খালি করেছে, শত শত স্টুডেন্টদের ধ্বংস করে দিয়েছে, তাদের সামান্য কয়েক বছর জেল খাটিয়ে ছেড়ে দিলে কেমন হয়। তাই টোটালি সারা জীবনের জন্য একদম কারাগারে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি।
ফাইনালি কাই আর জেনিকে গোডাউনে নিয়ে যাওয়ার পরে জাঙ্কুক যাওয়ার আগেই ওদের ইচ্ছা মতো টর্চার করা হয়। সুগার তো ইচ্ছা করছিল জেনিকে একদম মেরেই ফেলে দিবে, কিন্তু এই ভুল কাজগুলো ওরা কখনোই করবে না যেটাতে ওদের ক্ষতি হবে। ইচ্ছা মতো টর্চার করার পরে জাঙ্কুক প্ল্যান করে সবকিছু সাজায় এবং জাঙ্কুকরা সেখান থেকে বের হয়ে এসেছিল। ভোর 4টার দিকে গোডাউনে রেড হয় এবং পুলিশরা গিয়ে কাই আর জেনিকে পায়। জেনি হাজারবার করে বলেছে এগুলোতে জেনির কোনো হাতই ছিল না, জেনি এসব কিছুই করেনি, কিন্তু কাই ওকে ফাঁসিয়ে দিয়েছে পুলিশের কাছে। মনে আছে জেনি একবার কাইকে বলেছিল যে ওর গোপন সব কথা কিন্তু জেনি জানে, কাই যদি বেশি বেশি করে তাহলে জেনি কাইকে ফাঁসিয়ে দেবে, কিন্তু জেনিও যে কাইয়ের সাথে এভাবে ফেসে যাবে এটাও কখনোই ভাবেনি। এরপর পুলিশরা সবাই মিলে কাই আর জেনিকে হসপিটালে নিয়ে যায়, তারপর কারাগারাতে। কাই আর জেনির লাইফের চ্যাপ্টার এখানেই ক্লোজ।